লঙ্কা সফর শেষ করে এসে প্রস্তুতিতে নামছে টাইগাররা। সাইফুদ্দিন জানালেন ওয়ানডে সিরিজের ভাবনা। বোলারদের জন্য অনেক বড় দায়িত্ব থাকে, প্রথম 10 ওভারে নতুন বলে উইকেট বের করে দেওয়া, ইকোনমিক্যাল বল করা, ওদের টপ অর্ডার একটা দুটো ব্যাটসম্যান ফেরানো। ক্যারিয়ার জুড়ে জাতীয় দলে আসা যাওয়াতে ব্যস্ত ইমরুল কায়েস, এবার তিনি ক্যাপ্টেনের চয়েস। আশা করি নাই যে আমি ডাক পাবো, বাট অবভিয়াসলি তামিম আমার সাথে কথা বলেছিল এবং কথা বলেই আমাকে আশ্বস্ত করেছিল। অগাস্ট পর্যন্ত চুক্তি, রাসেল ডমিঙ্গোকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এখন থেকে দেশের ফুটবলের সব টিকিট বেচা বিক্রি হবে অনলাইনে। আধুনিকতার ছোঁয়া আনতে চায় বাফুফে। আমি টিকিট কিনতে স্টেডিয়ামে বা ফেডারেশনে যেতে হবে কেন? আমি আমার মোবাইল থেকে আমি টিকিট কিনবো, আমার বাসায় বসে আমি অনলাইন থেকে টিকিট কিনবো। ইপিএল এ শনিবার মাঠে নামছে ম্যান সিটি আর চেলসি। লা লিগায় বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ইফাইম রহমান। ক্যারিয়ার জুড়ে জাতীয় দলে আসা যাওয়াতে ব্যস্ত ইমরুল কায়েস। আরও একবার ডাক পড়েছে ওয়ানডে কাপ্তান তামিমের ইচ্ছাতে। দারুণ কিছু করে দেখানোর প্রত্যয় ব্যক্ত করলেন শ্রীলঙ্কার বিপক্ষে। ঠিক কোন জায়গাটায় তাকে বিবেচনা করা হচ্ছে তা নিয়ে খুব একটা ভাবতে রাজি না ইমরুল। দলের প্রয়োজনে অবদান রাখতে পারলেই খুশি হবেন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। কিছু প্লেয়ার যদি হয়তো দেখবেন যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে নাম্বার 3-এ বা ওপেনে, আমি যদি মনে করি যে হ্যাঁ এ 5 নম্বরের কাজটা করতে পারে, আই ওয়ান্ট টু গিভ দ্যাট অপরচুনিটি টু দ্যাট গাই, যে সুযোগ ট্রাই করে দেখুন। তামিম বলেছে যে এখন আমি যদি খেলতে চাই তাহলে হয়তো বা জায়গা কিছু চেঞ্জ হইতে পারে, জায়গার পরিবর্তন হইতে পারে, তোর কোনো মানে প্রবলেম আছে কিনা? না, আমার কোনো প্রবলেম নেই। জাতীয় দলে আবারও ইমরুলের অন্তর্ভুক্তি তার ব্যাটিং পজিশন বদলে ফেলার ইঙ্গিত খেলাযোগে আগেই জানিয়েছিলেন ওয়ানডে কাপ্তান তামিম। প্রায় 2.5 বছর বাদে ইমরুল আবারও জাতীয় দলের জার্সিতে 22 গজে নামার প্রহর গুনছে। 5 নম্বর ব্যাটিং পজিশনে প্রত্যাশা পূরণ হচ্ছে না ওয়ানডে কাপ্তানের। পুরনো ইমরুল তাই নতুন ভূমিকায় ফিরতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে। হুট করেই আসলে প্রাথমিক দলে এবার ডাক পাওয়া এক্সপেক্টেড ছিল কি? না, সত্য কথা বলতে গেলে আমি আশা করি নাই যে আমি ডাক পাবো, বাট অবভিয়াসলি তামিম আমার সাথে কথা বলেছিল এবং কথা বলেই আমাকে আশ্বস্ত বলেছিল যে মানে তার আমার প্রতি যে বিশ্বাসটা ছিল, এজন্য আমি তখন শোনার পর থেকে আমার এই কনফিডেন্সটা আসছিল। ওয়ানডে ক্যাপ্টেনের সাথে আলাপ হয়েছে, তার চাওয়া যেহেতু 5 নম্বরে খেলা, নিশ্চয়ই কিছু পরামর্শ সে আপনাকে দিয়েছে কিংবা তার চাওয়াও আছে। এখন আসলে ওইভাবে পুরোপুরি তামিমের সাথে আলাপ হয় নাই আমার, যেহেতু ও শ্রীলঙ্কায় যাওয়ার আগে আমাকে ফোনে বলেছিল যে তুই রেডি থাক, মেন্টালি রেডি থাকিস এবং প্র্যাকটিস করতে থাক। আর হয়তোবা তামিমের সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে, হয়তোবা আমরা ওপেনলি ডিসকাস করতে পারবো যে ও চাওয়াটা কি, ও কিভাবে আমাকে চাচ্ছে, তখন আমার মনে হয় জিনিসটা বেশি ক্লিয়ার হবে। নয়া পজিশনের জন্য নিজেকে ভেঙে গড়ছেন ইমরুল। অভিজ্ঞতা অবশ্য একেবারেই নতুন নয়। 3 পজিশনে ব্যাটিং করেছেন, যেখানে 6 নম্বরে সবচেয়ে বেশি গড়। যদিও এই পজিশনে মাত্র 2টা ম্যাচ খেলেছে ইমরুল। যে পজিশনটায় খেলতে যাচ্ছেন, আপনার কি মনে হয় ওই পজিশনটায় ব্যাটিংয়ের টেকনিকটা কি হওয়া উচিত বা আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? ব্যাটিংয়ের টেকনিক্যালি আমি বলবো যে খুব বেশি পরিবর্তনের কিছু নাই, কারণ মিডল অর্ডারের ব্যাটিং করা, ওপেনিং ব্যাটিং করা, আপনি জাস্ট ওপেনিংয়ে নিউ বলটাকে আপনি সার্ভাইভ করবেন এবং নিউ বলটা কীভাবে খেলবেন এটাই ব্যাপার। আর মিডল অর্ডারের জিনিসটা হচ্ছে পুরোটাই মাইন্ড সেট আপের ব্যাপার। আপনি কীভাবে মাইন্ড সেট আপ করে ওই জায়গায় ব্যাটিং করতেছেন, কোন সিচুয়েশনে কীভাবে ব্যাটিং করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি প্রেশার সিচুয়েশনে কীভাবে ওইখান থেকে টিমকে বের করবেন, বা আপনাকে গিয়েও যদি দেখা যাচ্ছে খুব অ্যাটাকিং ব্যাটিং করতে হয়, এই জায়গাগুলো নিয়ে আসলে একটু কাজ করা। প্রত্যাবর্তনের সিরিজে তার আত্মবিশ্বাসের রসদ আরও আছে। বিদেশের চেয়ে দেশের মাটিতেই যে তার ব্যাট বেশি হাসে। উইলো থেকে প্রায় 40 গড়ে রান উঠেছে। ফেভারিট ভেন্যু মিরপুর, পরিসংখ্যান তার ফেভারে। ইমরুল এখন আস্থার প্রতিদান দেওয়ার অপেক্ষাতে। নাহিয়ান বিন জসিম, ৭১। বাংলার ক্রিকেটার রাসেল ডমিঙ্গোর আমল দীর্ঘায়িত হচ্ছে। হুট করে উঁচু মানের কোচ পাওয়া মুশকিল, আর তাই একরকম বাধ্য হয়ে রাসেলকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অগাস্ট পর্যন্ত তার সাথে চুক্তি। এর পরপরই টি-20 বিশ্বকাপ, সে পর্যন্ত টাইগারদের হেড কোচ থাকছেন রাসেল ডমিঙ্গোই। এই সময়টায়
চান্দিকা হাতুরু সিং এর সাথে আবারও যোগাযোগ করে দেখতে চায় বোর্ড। রিয়াসাত আজিমের রিপোর্ট। লঙ্কায় টেস্ট সিরিজ হার রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ চ্যাপ্টারকে করেছে মহা ঝুঁকিপূর্ণ। এরপর দলের দেশে ফেরা হেড কোচের গণমাধ্যমে বিতর্কিত মন্তব্যের পর শীর্ষ কর্তাদের প্রতিক্রিয়া দূরত্ব বাড়িয়েছে কোচ আর বোর্ডের বহুগুণ। রাসেল ডমিঙ্গোর বিদায় ঘণ্টা বাজানোর খবরে বাজার সয়লাব। মাঝখানটায় আবার অন্তর্বর্তী কোচ হচ্ছেন অটিস গিবসন, এমন খবরও ডালপালা মেলে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত দাতা বিসিবি হাঁটছে না কোনো পথেই। আমাদের একটু নিজেদেরও দায়িত্ব নিতে হবে, এটা হচ্ছে কোচ তো আছেই। আর আমি কথা হচ্ছে যে আপনি কি এইটাও গ্যারান্টি দিতে পারবেন যে বাংলাদেশ বিশ্বের সেরা 4টা কোচ যদি আমরা নিয়ে আসি এখন, তো বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হবে কোনোখানে? কোচরা তো গুলায় খাওয়াতে পারবে না, পারবে কি? কোচরা দে ক্যান গিভ ইউ প্ল্যান, অ্যান্ড প্ল্যান এক্সিকিউট দায়িত্ব তো আমার, ঠিক না? কোচ আপনি আমাকে 1000 প্ল্যান দেন, আমি তো এক্সিকিউট করতে হবে আমাকে। সুতরাং আমি ওইটাই বলছি যে ইটস নট ইজি। যার সারাংশ দ্বারায় ভালো বিকল্প নেই বোর্ডের কাছে। কোচের পারফরমেন্স তলানিতে বিরক্ত টিম ম্যানেজমেন্ট। তবে তারপরও অন্তত আগস্ট পর্যন্ত থেকে যাচ্ছেন প্রোটিয়া মাস্টারমাইন্ড, কারণ ডমিঙ্গোর সাথে বিসিবির চুক্তিটা সে পর্যন্তই। এরপর বিশ্বকাপ টি20, আর সেক্ষেত্রে নতুন চুক্তিতে যাবে না বিসিবি। তবে ডমিঙ্গো কাজ করবেন আলোচনা সাপেক্ষে। ডমিঙ্গো থেকে যাবার কারণ মূলত 3টি। ঘন ঘন কোচ বদল আর বরখাস্তের দুর্নাম থেকে বের হতে চায় নাজমুল হাসানের বোর্ড। আছে কোয়ালিটি কোচের অভাব। এদিকে করোনাকালে বাংলাদেশে এসে উন্নত দেশের কোচরা কাজ করতে খুব একটা আগ্রহী নন। বিসিবির চূড়ান্ত চাওয়া সাবেক হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে। কর্তারা যেটা আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন বারবার, লঙ্কান কোচের সাথে ম্যানেজমেন্টের যোগাযোগ হলেও 2022-এর আগে তাকে পাওয়া সম্ভব না। হাতুরুর বর্তমান কর্মস্থল অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলস। মূলত ব্যাটিং কোচের দায়িত্বেই লঙ্কান। চুক্তি শেষ হবে 2022-এর মাঝামাঝিতে। সব মিলে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই বিসিবি। তবে ডমিঙ্গো যদি ক্লিক করে যান আর বাংলাদেশ যদি পারফর্ম করে, তবে হয়ে যেতে পারে সব সমস্যার সমাধান। রিয়াসাত আজিম, 71। শনিবার কিংবা রবিবার থেকে দলগত অনুশীলন শুরু করবে শ্রীলঙ্কা ফেরত বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি মেলেনি বিসিবির, তবে শুক্রবার যথারীতি নিজেদের মতো করে অনুশীলন করেছে কিছু ক্রিকেটার। অলরাউন্ডার সাইফুদ্দিন বলছেন, ম্যাচের গতিপথটা নির্ধারণ করে দিতে চান প্রথম 10 ওভারই। এতেশাম সবুজের রিপোর্ট। উপর থেকে হোম অফ ক্রিকেটটা অপূর্ণই লাগছিল। ক্যামেরার লেন্সে বন্দী হয়েছে গোটা কয়েক ক্রিকেটার। এখনো যে অনুশীলনে যোগ দিতে পারছেন না শ্রীলঙ্কা ফেরত কেউই। বিসিবি জানিয়েছে মৌখিক অনুমতি পেলেও তাদের অপেক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লিখিত ক্লিয়ারেন্স। শনি কিংবা রোববারের মধ্যেই নাকি তা পেয়ে যাবেন। তাহলে দিন দুয়েকের মধ্যেই প্রায় পুরো দল নিয়েই অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ। 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের কারণে অনুপস্থিত থাকবেন কেবল সাকিব আর মুস্তাফিজ। ছোট পরিসরের অনুশীলনে চোখে পড়েছে সাবেক পেসার তালহা জুবাইরের কাছে সাইফুদ্দিনের দীক্ষা। নিয়মিত 140 কিলোমিটারে বল করা, সঙ্গে দারুণ ইনসুইংয়ের জন্য আলোচিত হওয়া সেই তালহার কাছে হয়তো তাই শেখার চেষ্টা সাইফুদ্দিনের। এই অলরাউন্ডার বলছেন, সাম্প্রতিক বাজে সময়টা কাটাতে চান, প্রথম 10 ওভারেই দায়িত্ব নিতে চান। বোলারদের জন্য অনেক বড় দায়িত্ব থাকে প্রথম 10 ওভারে নতুন বলে উইকেট বের করে দেওয়া, ইকোনমিক্যাল বল করা, ওদের টপ অর্ডার একটা দুটো ব্যাটসম্যান ফেরানো, যেটা আমরা লাস্ট নিউজিল্যান্ড সিরিজে আমরা ব্যর্থ হয়েছি। তো ইনশাআল্লাহ চেষ্টা করব, যেহেতু চেনা কন্ডিশন, ঘরের মাঠে আমরা মিরপুরে প্র্যাকটিস করতেছি। সাইফুদ্দিনের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন শ্রীলঙ্কা সিরিজে দলে না থাকা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদও। নেটে স্পিন পেস দুইটাই পরখ করেছেন, ব্যাটে বলে সক্ষতা যাচাই করে নিয়েছেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশ এবার লঙ্কানদের বিপক্ষে নিতে চায় হোম অ্যাডভান্টেজ। যেহেতু আমরা এখানে অনেকগুলো ম্যাচ খেলেছি, আর যেহেতু আমাদের দলে আরো অনেক ব্যালেন্স, সাকিব এসেছে, মোস্তাফিজ এসেছে, তাসকিন ভাই ভালো শেপে আছে। ইনশাআল্লাহ আমি যদি সুযোগ পাই, আমাদের ওভারঅল এজ এ টিম হিসেবে খুব ভালো কন্ডিশন আছে বর্তমানে। দেশীয় কোচদের অধীনে কিছু ক্রিকেটার নিজেদের প্রস্তুত করছে, কিন্তু লঙ্কানদের হারাতে টিম কম্বিনেশনটাই তো লাগবে। তাই তো বাকিরা যত দ্রুত ফিরবে ততই মঙ্গল বইবে। ইহতেশাম সবুজ, 71। আসন্ন ওডিআই সিরিজে নিয়মিত দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। আইসিসি ওয়ার্ল্ড সুপার লিগের 3টি ওয়ানডে ম্যাচ খেলতে 16 মে বাংলাদেশে পৌঁছাবে লঙ্কানরা। নিয়মিত অধিনায়ক দিমুত করুণারাত্নের বদলে উইকেটরক্ষক কুশল জেনিত পেরেরাকে দেওয়া হতে পারে নেতৃত্বভার। তার ডেপুটি হিসেবে থাকবেন কুশল মেন্ডিস। বাংলাদেশ সফরের জন্য 18 জনের স্কোয়াডে 2 নতুন মুখ থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কার নির্বাচকরা। বিপিএল ফুটবলে চলছে ঢাকা আবাহনীর জয়রথ। হাইতির স্ট্রাইকার বেলফোর্ট কার্ভেন্সের হ্যাটট্রিকে ফিরতি লিগে নিজেদের তৃতীয় ম্যাচে রহমতগঞ্জকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা আবাহনী। একই দিন সন্ধ্যার ম্যাচে উত্তর বারিধারাকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ।
পয়েন্ট টেবিলে 3 নম্বরে থেকে দ্বিতীয় পর্ব শুরু করা আবাহনী প্রতিপক্ষদের গোলের বন্যায় ভাসিয়ে যাচ্ছে। 6 বারের চ্যাম্পিয়নরা আগের ম্যাচে ব্রাদার্সকে 5-2 গোলে হারানো আকাশী নীলরা গুনে গুনে 6 গোল দিয়েছে রমতগঞ্জের জালে। আকাশীদের ভরসা হাইতির বেলফোর্ডের প্রথম হ্যাট্রিকটা ছিল গোটা লিগের 5 নাম্বার। এই জয়ে 15 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে এখন আবাহনী। পৃথিবীর সব ফুটবল ফেডারেশন টিকিট বিক্রি করে মোটা অঙ্কের উপার্জন করে। খরচের একটা বড় অংশ উঠে আসে এই খাত থেকে, কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপট ভিন্ন। টিকিট বিক্রি এখানে অবহেলিত। এতদিনের টনক নড়েছে বাফুফের, এবার তারা প্রযুক্তির ব্যবহার করতে চায় টিকিট বিক্রির ক্ষেত্রে। পুরোটাই হবে অনলাইনে, কোনো ঝামেলা ছাড়াই পছন্দের ম্যাচের টিকিট সংগ্রহ করে নিতে পারবে ফুটবল প্রেমীরা। উপলব্ধি রিপোর্ট। মার্চে নেপালের 3 জাতি ফুটবল দেখতে গিয়ে চোখ খুলে গেছে বাফুফে কর্তাদের। উচ্চ মূল্য হওয়া সত্ত্বেও অনলাইনে টিকিট কেটে ঠিকই মাঠে হাজির নেপালের ফুটবল ভক্তরা। ওই আসরে টিকিট মূল্য ছিল ভিআইপি 1500 রুপি, সাধারণ গ্যালারি 700। সংস্কারের পর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা 1015। 3 জাতি টুর্নামেন্টের প্রতি ম্যাচের জন্য টিকিট ছাড়া হয়েছিল 12,000 করে। করোনার মধ্যেও ফাইনাল সহ 4 ম্যাচ মাঠে গড়িয়ে ওই আসর থেকে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের আয় 3 কোটি রুপির কম নয়। বাংলাদেশি টাকায় যে অঙ্কটা দাঁড়ায় প্রায় 2 কোটি 30 লাখের মতো। ঢাকার মাঠেও আন্তর্জাতিক ম্যাচে দর্শকের অভাব হয় না। টিকিট না পেয়ে অনেকে ফিরেও যায়। ফুটবল প্রেমীরা টিকিট কেটেই মাঠে ঢোকে, তারপরও কেন এই খাতকে লাভজনক করতে পারেনি বাফুফে? ভুলটা কোথায় হচ্ছে? এভাবে কি সবসময় চলবে ফেডারেশন? এখন সব কিছু চলে গেছে আইটি বেসড। আমি টিকিট কিনতে স্টেডিয়ামে বা ফেডারেশনে যেতে হবে কেন? আমি আমার মোবাইল থেকে আমি টিকিট কিনবো, আমার বাসায় বসে আমি অনলাইন থেকে টিকিট কিনবো। সেই সিস্টেমগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে, এবং আমি সেটাই ভাবছি যে এটা প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে যে এটার একটা সুন্দর নিয়ম নীতি করা প্রয়োজন। দেশের ফুটবলের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম 2011 আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চেয়ার বসানোর পর থেকে মাঠের দর্শক ধারণ ক্ষমতা এখন 25,000। প্রতি বছর এই স্টেডিয়ামে আন্তর্জাতিক টুর্নামেন্টের সাথে ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচও মাঠে গড়ায় দর্শকও আসে। সেই হিসেব মতে টিকিট বিক্রির যদি সঠিক পলিসি থাকতো, তাহলে এই খাত থেকে নিয়মিত মোটা অঙ্কের রেভিনিউ পেত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হয়তো ম্যাচ আয়োজনের ব্যয় উঠে আসতো টিকিট বিক্রির আয় থেকেই। বাংলাদেশে 81 সালে ঢাকা স্টেডিয়ামে ঢুকতে টিকিটের দাম যদি 1 টাকা থাকে, আর আমি যদি এখন 2002 সালে এসেও যদি বলি যে টিকিটের দাম 1 টাকা, তাহলে তো এটা হবে না। টিকিট সেলস কিভাবে হবে, টিকিটের প্রাইস কী হবে, এটা একটা নীতিমালা থাকা দরকার। নীতিমালার ভিত্তিতে আমি কিন্তু একটা বুঝবো যে আমার আজকের খেলাতে আমার কত টাকা টিকিট বিক্রি হচ্ছে। আগামী সেপ্টেম্বরে ঢাকায় বসবে সাব চ্যাম্পিয়নশিপ ফুটবলের আসর। বাফুফের পরিকল্পনা দক্ষিণ এশীয় ফুটবলের ওই মেগা আসর থেকেই নতুন মূল্য নির্ধারণ করে টিকিট বিক্রির জন্য বেছে নেওয়া হবে অনলাইন প্ল্যাটফর্মকে। আন্তর্জাতিক ফুটবলের সাথে এই নিয়ম থাকবে ঘরোয়া ফুটবলেও। উপল নন্দী, 71, ঢাকা। এ ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।